সুস্বাগতম আমাদের প্রিয় শ্রোতা বন্ধু। বাংলা কাহিনীর কথায় আমি প্রীতি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মানবেন্দ্র পালের লেখা গ্রাম বাংলার অলৌকিক গল্প তান্ত্রিকের ঘরেই ঘা। সময়টা 1944-45 সাল, অর্থাৎ তখনও দেশ ভাগ হয়নি। শিয়ালদা যশোর লাইনে বনগ্রাম ছিল একটা নগণ্য স্টেশন। বনগ্রাম নয়, বনগ্রাম জংশন। শিয়াল ঢাকা যে স্টেশন, সন্ধ্যের পর কেরোসিনের টিমটিমে আলোয় স্টেশন মাস্টার নিজেই ঘটাং ঘটাং করে পাঞ্চ করে মাত্র খান 10-এর টিকিট বিক্রি করেন, সেই স্টেশনও নাকি জংশন। বনগাঁ থেকে একটা ফ্যাকড়া লাইন মাত্র 3টে স্টেশন: গোপালনগর, মাঝের গ্রাম, গাংডাপুর হয়ে পৌঁছেছে রানাঘাট। এইসব স্টেশনে প্যাসেঞ্জার খুব কম, আর লাইনের দুপাশে খাঁ খাঁ মাঠ কিংবা জঙ্গল। খাস বনগাঁর চেহারাটা সেদিন কীরকম ছিল, আজকের বনগাঁয় যারা যাতায়াত করেন তারা কল্পনাই করতে পারবেন না। সংকীর্ণ ইছামতি নদী বনগাঁকে দুভাগে ভাগ করে দিয়েছে। একটি ভাগে পড়েছে বনগ্রাম স্টেশন থেকে ইছামতির চর পর্যন্ত, যেটা বনগাঁ শহর বাজার। আর বোটের ব্রিজের উপর দিয়ে হেঁটে 5 মিনিটের দূরত্বে ওপারে পৌঁছলে আরেক বনগাঁ। এ বনগাঁর চেহারা আলাদা। দীর্ঘ যশোর রোডের দুপাশে আকাশ ছোঁয়া সারবদ্ধ শিশু গাছ। মতিগঞ্জ পার হয়েই পেট্রোপলের দিকে জয়পুর, ছগড়িয়া, হরিদাসপুর, নাভাঙ্গা সাঁকো পার হয়ে যতই এগোনো যায়, রাস্তার দুপাশে শুধু মাঠ আর বন। এত বন যে মনে হয় এর জন্যে বনগ্রাম নামটা সার্থক। এই সারবদ্ধ বনের সঙ্গে সুন্দরবনের যোগ আছে। সে সময়ে স্থানীয় লোক তা মনে করে আতঙ্কিত হতো। তারা মনে করত এই বনের পথ ধরে মাঠ, নদী নালা পার হয়ে সুন্দরবনের কোনো ভয়ঙ্কর জন্তু হয়তো একদিন ঢুকে পড়বে শহর বনগাঁয়ে, না হলেও ছগড়ে কিংবা জয়পুরে অথবা হরিদাসপুরের সীমানায়। কিন্তু এ তো অসম্ভব কল্পনা। কোথায় উত্তর 24 পরগনার বনগাঁ, আর কোথায় বজরংপুর হয়ে বসিরহাট পেরিয়ে তারপর ইছামতির ধার ঘেঁষে হাসনাবাদ হয়ে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের সীমানা। কিন্তু তবুও মতিগঞ্জ, জয়পুর, হরিদাসপুরের লোকেরা গভীর রাতে হঠাৎ হঠাৎ অজানা পাখি কিংবা অচেনা জন্তুর বুক কাঁপানো ডাক শুনে ভয় কেঁপে ওঠে। আর তার পরের দিন শিশু গাছের নিচে ছোট্ট চায়ের দোকানের সামনে বাঁশের মাচানে বসে খদ্দেররা চায়ের গেলাসে চুমুক দিতে দিতে ভয়ে ভয়ে কথাটা তোলে। কাল রাতের কিছু শুনেছিলেন কর্মকার মশাই? কানাই কর্মকার যেন এইরকমই একটা কথা শোনার জন্যে অপেক্ষা করেছিলেন। বললেন, শুনিনি আবার? ও ডাক যে মরা মানুষকেও জাগিয়ে দেয়। বাপরে! ডাকটা কোন দিক থেকে এলো বলুন তো? জিজ্ঞেস করলো সাহেব আলী মণ্ডল। দক্ষিণ দিক থেকে। চায়ের দোকানের মালিক রেণুপদ চায়ের গেলাসে চামচ নাড়তে নাড়তে বলল, হ্যাঁ ঠিক, ব্রহ্মডাঙ্গার দক্ষিণে যে বনটা, তারই মাথার উপর থেকে। রেণুপদর কথা সমর্থন করল গদায় কৃতেন। কিন্তু ডাকটা কিসের? আমি ঘুমের মধ্যে যতদূর শুনেছি পরপর 3 বার ডেকেই থেমে যায়। তারপরেও দূরে আর একবার ডাকতে শোনা গিয়েছিল। এইভাবেই যশোর রোডের ধারে ছোট্ট চায়ের দোকানটা সকালবেলাতেই সম্ভব অসম্ভব নানা বিতর্কে জমে ওঠে। এই ডাক যে প্রথম শোনা গেল তা নয়, এর আগেও শোনা গিয়েছিল। কেউ বলে 5 বছর আগে, কেউ বলে তা বছর 3 আগে তো বটেই।
কিন্তু বড় সমস্যা ডাকটা কিসের তা কেউ বলতে পারে না। হরিদাসপুরের লোকেরা বলে কোনো অজানা পাখির ডাক, আর জয়পুরের লোকদের বিশ্বাস ও ডাক কোনো ভয়ঙ্কর জন্তুর। আবার কেউ কেউ বলে কোনো অশরীরী আত্মার আর্তনাদ, নইলে ছোট ছেলের কান্নার মতো কোনো জন্তুর ডাক হয়। একজন বললে, একবার ভৈরব গুরুনকে জিজ্ঞেস করলে হয় না? ঝিকর গাছায় তো খড়ি কেটে মন্ত্রের জোর দেখিয়ে খুব নাম করেছিল। যশোর খুলনাতেও তার নাম ডাক আছে বড় ওঝা হিসেবে। কত সাপে কাটা রোগী, কত ভূতে পাওয়া রোগী বেঁচে উঠেছে ওনার ঝাড়ফুঁকের জোরে। লোকটা নিতান্ত ফেলনা নয় হে। এ কথায় সবাই বললে, তা মন্দ বলনি, একবার গেলে হতো। এইরকম সময়েই অর্থাৎ 1944-45 সালে আমাকে একবার আসতে হয়েছিল এই বনগাঁয়ে। উঠেছিলাম মতিগঞ্জে এক আত্মীয়ের বাড়ি। বনগাঁ স্টেশন থেকে রিক্সা করে যখন ইছামতির এপারে নামলাম তখন বিকেল। তারপর পায়ে হেঁটে বোটের পোল পার হয়ে মতিগঞ্জ। দুপাশে শিশু গাছে ছাওয়া রাস্তা চলে গেছে সোজা যশোর। আমার আত্মীয়ের বাড়ি বোটের পোল থেকে খুব বেশি দূরে নয়, কাজেই হাঁটাই শুরু করলাম। অবশ্য হাঁটা ছাড়া অন্য উপায় ছিল না তখন। রিক্সা চলত শুধু শহরের মধ্যে। অল্প কয়েকটা দোকান, দোতলা বাড়ি চোখে পড়ল অনেকগুলো, কিন্তু সবই পুরনো জীর্ণ। তখনও বিকেল শেষ হয়নি, এরই মধ্যে লোক চলাচল কমে গেছে। এই সন্ধ্যের মুখে কোথায় বা যাবে এক বনগাঁ টাউন ছাড়া? যেতে গেলে ইছামতি পার হতে হবে বোটের উপর দিয়ে। কিন্তু প্রায়ই এই সন্ধ্যের মুখে একটা জোর বাতাস ওঠে। সেই বাতাসে উত্তাল ইছামতির সবুজ জল কলবল খলবল করে ওঠে। অন্ধকারে অসাবধানে বোটের কিনারে পা পড়লে আর রক্ষে নেই। আমার আত্মীয়ের বাড়িটাও খুব পুরনো, অনেকখানি উঠোন পাঁচিল ঘেরা। অনেক জায়গাতে ইট ভেঙে পড়েছে। যে কেউ ইচ্ছে করলে পাঁচিল টপকিয়ে ভেতরে ঢুকে পড়তে পারে। বাড়ির পিছনে খানিকটা মাঠ, তারপর আমবাগান আর বাঁশঝাড়। সন্ধে লাগবার আগেই ওদিকে জানলাগুলো বন্ধ করে দিতে হয়। সন্ধ্যের পর ওদিকটা যেন এক নিষিদ্ধ জগৎ। উঠোনের এক পাশে একটা নিম গাছ আর একটা পেঁপে গাছ, ওদিকে একটা ইদারার 3 দিক ঘিরে ঝাঁপ ফেলে বাথরুমের ব্যবস্থা করা। আর খাটা পায়খানাটা একেবারে মাঠের দিকের পাঁচিল ঘেঁষে। বাড়ির লোকে সাবধান করে দেয়, রাত্রিরে ওদিকে না যাওয়াই ভালো। কেন না যাওয়াটা ভালো তা আর জিজ্ঞেস করতে হয় না। জীর্ণ টিনের ছাউনি দেওয়া পায়খানার ঠিক মাথার ওপর নিষ্ফলা আম গাছের একটা শুকনো ডাল গভীর রাত্রে বাতাসের ধাক্কায় মাঝে মাঝে দুলে ওঠে। মনে হয় কোনো অশরীরী জীব যেন তার রক্ত মাংস শূন্য হাতটা নাড়ছে। রাস্তার ধারে শিশু গাছের নিচে সেই ছোট্ট চায়ের দোকানে আমিও প্রায় যাই। কলকাতার বাবু বুঝে দোকানে আমায় বেশ খাতির করে। খাতির করার আরও কারণ, আমার মতো নগদ খদ্দের তার খুব কমই আছে যে। শুধু দোকানেই নয়, অন্য খদ্দেররাও আমায় সবিহ করে। এদের মুখেই আমি প্রথম শুনি সেই রহস্যময় ডাকের কথা। আমি শুনি ভৈরব আচার্যের কথা। গুণিন হিসেবে তার নাকি জুড়ি নেই এই অঞ্চলে। তার গৃহবন্ধন ক্ষেত্রবন্ধন মন্ত্র অব্যর্থ। কোনো জন্তু জানোয়ার দূরের কথা, সাপ পর্যন্ত ঢুকতে পারে না ঘরে। আমার আত্মীয়টির বাড়ির সকলের মুখেই তার কথা। ভৈরব আচার্য নাকি সাপে কাটা মরাও বাঁচিয়ে তুলতে পারে। কাছেই বাড়ি, তাই একদিন চলে গেলাম তার সঙ্গে দেখা করতে। জীবনে কখনো ওঝা গুণিন দেখিনি, তাই কৌতূহলটা ছিল বেশি। আমার আত্মীয়ের বাড়ির পেছনে বাঁশঝাড় আর মাঠ ছাড়িয়েই তার বাড়ি। একতলা, টালির ছাউনি, উঁচু দাওয়া, সামনে উঠোন, পাশে সবজির বাগান। উঠোনে একটি বছর সাতেকের ছেলে মার্বেল খেলছিল, তার চোখে চশমা।
দাওয়ায় পা ছড়িয়ে বসে 5-6 বছরের একটি মেয়ে একটি একটি করে মুড়ি খাচ্ছিল। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভৈরববাবুর ছেলে? সে মাথা দুলিয়ে সায় দিল। একবার ডেকে দাও। বাবা বাড়ি নেই। বাড়ি নেই? কোথায় গেছেন? জানি না। কখন আসবেন? জানি না। এমনি সময়ে ঘরের মধ্যে থেকে খুব ভারী গলার স্বর শোনা গেল। কোনো মহিলার গলার স্বর যে এত মোটা হতে পারে আমার ধারণা আগে ছিল না। গোপী উত্তর দিল, একটা লোক মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে যে মহিলাটির আবির্ভাব ঘটল তাকে দেখে কেমন থমকে গেলাম। যেমনি লম্বা তেমনি চওড়া চেহারা, কুচকুচে কালো রং, মস্ত গোল মুখ, সদ্য স্নান করেছেন, পিঠ জুড়ে ভিজে চুলের রাশ, কপালে টাকার মতো বড় সিঁদুরের টিপ, সিঁথির সিঁদুর, হাতের নোয়া শাঁখা একসঙ্গে যেন তার স্বামীর গৌরব ঘোষণা করছে। কে যাই? নম্র গলায় বললাম, আচার্য মশাই আছেন? মহিলাটি বললেন, না, কলে গেছেন। কলে গেছেন? অবাক হলাম। কলে তো ডাক্তাররাই যায়, ইনিও কি? কখন ফিরবেন? মহিলাটি চোখ মুখ ঘুরিয়ে বললেন, বলা যায় না, গোপালনগর গেছেন। সব তো কেস, ঘন ঘন ভিড়বি কাচ্ছে ঘরের বউ। আপনার কি কেস আমায় বলে যেতে পারেন? ইতস্তত করে বললাম, আমার কোনো কেস নেই, এমনি আলাপ করতে এসেছিলাম। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, কেস নেই, এমনি এমনি আলাপ করতে এসেছেন? না দাদা, উনি শুধু শুধু দেখা করেন না, অত সময় ওর নেই। যার জায়গায় তাকে ছুটতে হবে পর পর কদিন। পার্টি টাকা অ্যাডভান্স করে গেছে, তার মধ্যে 3টি গৃহবন্ধনের কাজ আছে, একটা আবার মুখ বন্ধন। ফিরে এলাম, বুঝলাম আচার্য গৃহিণীর স্বামী গর্বে বেজায় গরবিনী। তাছাড়া পয়সা রোজগারও ভালোই হয়, কিন্তু এইসব টুকটাক ঝাড়ফুঁকে কাজ কতটা হয় তার কি কোনো নজির আছে? সবই তো দূরে দূরে। বাঁচলো কি মরল, ভালো হলো কি হলো না, এখান থেকে কে দেখতে গেছে? সেদিন এই জয়পুর হরিদাসপুর অঞ্চলে হঠাৎ চাঞ্চল্য। আগের দিন গভীর রাতে সেই ডাক নাকি আবার শোনা গিয়েছিল, তবে খুব অল্প সময়ের জন্যে। এবার নাকি গত 2 বছরের মধ্যে 4 বার শোনা গেল, তবে অন্যবারের মতো সবাই শুনতে পায়নি, অল্প কিছু লোক শুনেছে। আর তারা যে ভুল শোনেনি তার ভয়ঙ্কর প্রমাণ পাওয়া গেল হরিদাসপুরের জঙ্গলে একটা ক্ষত বিক্ষত দেহ দেখে। হিংস্র জীবটি গভীর রাতে জীবন্ত মানুষ না পেয়ে কাঁচা কবর থেকে একটা তাজা মৃতদেহ তুলে ছিঁড়ে গিয়েছে। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। ইস, এখানে থাকা সত্ত্বেও ডাকটা শুনতে পেলাম না। তবু ছুটলাম হরিদাসপুর। তখন সবে পুলিশ মৃতদেহটা তুলে নিয়ে গেছে, কিন্তু ভিড় কমেনি। এগিয়ে যেতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোককে ঘিরে লোকে কথাবার্তা বলছে। লোকটি মোটা সোটা, গায়ে হাফ হাতা পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষ আর কাচের মালা, হাতে অজস্র তাগা তাবিজ, কপালে রক্তচন্দনের ফোঁটা। জানলাম ইনি স্বনামধন্য ভৈরব আচার্য। তার হাতে একটা ঝকঝকে ত্রিশূলও আছে। তিনি গত রাতে কোনো ডাক শুনতে পেয়েছিলেন কিনা কবুল করলেন না। এখন ভিড় দেখে দাঁড়িয়ে পড়েছেন। মৃতদেহটাও তিনি দেখে এসেছেন। সবাই তাকে ছেঁকে ধরেছে, জিজ্ঞেস করছে, বলুন আচার্য মশাই, আপনি থাকতে এসব কি অলৌকিক ব্যাপার ঘটছে? ভৈরব আচার্যের ঠোঁটে হালকা হাসি লেগেই আছে। বললেন, ও কিচ্ছু নয়। কিছু নয় তো, কবর থেকে মরা তুলে খায় কিসে?
কিন্তু ভৈরব আচার্যের মুখের উপর কিছু বলতে সাহস হয় না। তবু কেউ সাহস করে জিজ্ঞেস করে, ওই ডাক কি কোনো অজানা হিংস্র পাখির কিংবা জন্তুর? এলাই বা কোথা থেকে? এক বৃদ্ধ বললেন, আমাদের মনে হয় সুন্দরবনে কত রহস্যময় জন্তু জানোয়ার তো আছে, তাদেরই কোনোটা হয়তো দলছুট হয়ে জঙ্গলের পথ ধরে এদিকে এসে পড়েছে। কিন্তু সদা ব্যস্ত আচার্য মশাইয়ের এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অলস জল্পনা কল্পনা শোনার ধৈর্য নেই। অসহিষ্ণু হয়ে বলে উঠলেন, ও হয়তো ভয় পাচ্ছেন কেন? আমার ওপর কি আপনাদের বিশ্বাস নেই? আমি তো এখানে এসেই 25 কাঠা জায়গা জুড়ে নিজের ট্যাক্সের পয়সা খরচ করে ক্ষিদ্রবন্ধন দিয়েছি। রয়্যাল বেঙ্গলের বাপেরও 7 দিনেই এ তল্লাটে ঢোকে। বলেই তিনি হাতের ত্রিশূল মুঠোয় শক্ত করে ধরে বাড়ির দিকে ফিরে গেলেন। আমার মনে হলো আচার্য গৃহিণীর চেয়ে স্বয়ং আচার্য মশাইয়ের অহংকারও কম নয়। একমাত্র তিনিই যেন এ অঞ্চলের রক্ষাকর্তা। এর মাসখানেক পরের কথা। অগ্রহায়ণের মাঝামাঝি। শীত বেশ জাঁকিয়ে পড়েছে। 5টা বাজতে না বাজতেই অন্ধকার নেমে আসে। বাইরে বেরোনো যায় না। অন্ধকার ঘুটঘুটে পথে কে বেরোবে? তার উপর রাস্তার দুপাশে সার সার শিশু গাছ যেন অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তোলে। বিকেল হতে না হতেই আমাদের আত্মীয়ের বাড়ির জানলাগুলো বন্ধ হয়ে গেছে। একতলা বাড়ি বলেই বোধহয় একটু বেশি সাবধান হতে হয়। টিনের চাল দেওয়া রকে একটা চৌকির উপর গরম চাদর জড়িয়ে বসেছিলাম। দরজার কোণে লণ্ঠনটা জ্বলছিল টিম টিম করে। চারদিকে নিস্তব্ধ। রাস্তার ওপারে ঝোপ জঙ্গলে ঝিঁঝি ডেকেই যাচ্ছিল অবিশ্রান্ত। হঠাৎ বাড়ির খুব কাছে একটা অদ্ভুত ডাক শোনা গেল। ঠিক যেন কোনো বাচ্চা ছেলে মর্মান্তিক যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। তারপরেই মনে হলো কোনো কিছু যেন বাড়ির ঠিক পিছনের জঙ্গল দিয়ে ঝোপঝাড় মারিয়ে চলে যাচ্ছে। আমি ছুটে গিয়ে পিছনের জানলাটা খুলে দেখতে গেলাম, কিন্তু ততক্ষণে জন্তুটা চলে গেছে। এই কয়েক মুহূর্তের মধ্যে কত দূর আর যাবে মনে করে হাতে একটা লাঠি আর লণ্ঠনটা তুলে নিয়ে পিছনের দিকের খিড়কির দরজাটা খুলতে গেলাম। বাড়ির পুরনো কাজের লোকটি ছুটে এসে আমার হাত ধরে নিরস্ত করল। না না বাবু, বাইরে যাবেন না। আমি থমকে গেলাম। পরের দিন সকালে যদিও আমার মন টানছিল রেণুপদ চায়ের দোকানের দিকে, তবু আমি সে প্রলোভন কষ্ট করে সম্বরণ করলাম। কারণ জানি ওখানে গেলে আমি গত সন্ধ্যার ঘটনা না বলে পারবো না। আর তারপরে শুরু হবে অজস্র প্রশ্ন। সে সব প্রশ্নের সত্য উত্তর দিলেও সবাই তা বিশ্বাস করবে এমন মনে হয় না। আমাকে দোষ দিয়ে কেউ কেউ এমনও বলতে পারেন, একলা যেতে যদি সাহসে না কুলিয়েছিল তবে হাঁক দিয়ে লোক ডাকলেন না কেন? শীতের নিস্তব্ধ রাতে হাঁক দিলেও যে লোক জড়ো হয় না, এ কথা ওদের বোঝাবো কি করে? সন্ধ্যের মুখে যখন গেলাম তখন কানাই কর্মকার মশাই দোকান থেকে বৈকালি চা খাওয়া সেরে একটি বিড়ি ধরিয়ে তাড়াতাড়ি উঠছিলেন। আমায় দেখে ব্যস্ত হয়ে বললেন, এ কি স্যার, এত দেরিতে এলেন? রেণুপদ যে ঝাঁপ ফেলে দিচ্ছে। কেন এত তাড়াতাড়ি দোকান বন্ধ করছি জানতে না চাওয়ায় কানাই যেন নিজেই বললেন, তাড়াতাড়ি বন্ধ না করেই বা উপায় কি? কাল সন্ধ্যের পরপরই তো এবার পাড়াতেই। এই পর্যন্ত উচ্চারণ করে ব্যস্ত হয়ে বললেন, আপনার হাতে তো টর্চ আছে, চলুন আপনার সঙ্গেই যতটুকু যাওয়া যায়। বলে কানাই কর্মকার তেল সাশ্রয় করার জন্য হাতের লণ্ঠনটার দম কমিয়ে দিলেন। কর্মকার মশাইয়ের বাড়ি আমার বাড়ি থেকে কিছু দূর পশ্চিমে। বেশি রাত হয়নি তখনও, তাই কানাই কর্মকারকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরব মনে করে ওর সঙ্গে সারা পথ
টর্চ জেলেই হাঁটতে লাগলাম। আমার আত্মীয়ের বাড়ির পিছনের মাঠ পেরিয়ে ভৈরব আচার্যের বাড়ি পেরিয়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে ধুলো ভরা সরু রাস্তা, দুপাশে ঝোপঝাড়। টর্চ জ্বালিয়ে চলেছি। হঠাৎ বাঁ দিকের ঝোপ থেকে ঝাঁপিয়ে কি যেন বেরিয়ে এসে সা করে চোখের নিমেষে ডান দিকের ঝোপের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ওইটুকু সময়ের মধ্যেই দেখে নিয়েছিলাম একটা বড় পুকুরের 4 গুণ আকৃতির কুচকুচে কালো কি জন্তু জানি না, তবে কিছুতেই বাঘ নয়। মুখে কিছু একটা বড় সড়ো শিকার কামড়ে ধরা। কানাই কর্মকার আমাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলেন। সব কিছু ঘটে গেল 1 মিনিটেরও কম সময়ের মধ্যে। ভালো করে সব কিছু বুঝে উঠতে পারিনি। নিজেকে সামলাতে সময় লাগলো আরও বেশ কিছুক্ষণ। তারপর কোনো রকমে কর্মকার মশাইকে বাড়ি পৌঁছে দিয়ে ওই পথ দিয়েই বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালবেলায় অনেকেই ভৈরব আচার্যের বাড়ি এসেছিল ব্যাপারটা জানতে। সম্ভবত কানাই কর্মকারী ঘুম থেকে উঠেই রেণুপদর দোকানে গিয়ে সবিস্তারে বিষয়টি সকলকে জানিয়েছিলেন। আমিও গিয়েছিলাম, কিন্তু আশ্চর্য, অত সকালেও আচার্য মশাইয়ের দরজায় তালা ঝুলছিল। এত সকালে বাড়ির সবাই মিলে কোথায় গেল প্রতিবেশীরা কেউ বলতে পারল না। তারা বললে ঘুম থেকে উঠেই দেখছে বাড়িতে তালা। এমন কখনো হয় না। একে একে সবাই যখন ফেরার মুখে, তখন হঠাৎ আমার চোখে পড়ল দাওয়ার একপাশে পড়ে আছে কতগুলো পড়ার বই, খাতা, একটা চশমা, আর পিছনের পাঁচিলের দিকের মাটিতে ফোঁটা ফোঁটা রক্ত। আঁতকে উঠলাম। মুহূর্তের দেখা সেই কালো জন্তুটার মুখে কি ছিল তা বুঝতে আর বাকি রইল না। ভৈরব আচার্য আর এখানে ফেরেননি। অনেক পরে শুনেছিলাম উনি বর্ডার পার হয়ে ওপার বাংলার কোনো নিভৃত গ্রামে বাস করছেন। প্রত্যক্ষদর্শী মুখে শোনা। স্বামী স্ত্রী আর একটি মেয়ে নিয়ে সংসার। একটি ছেলে ছিল, সে নাকি মারা গেছে এক রাত্রে ওলা উঠায়। কিন্তু কেন তিনি রাতারাতি দেশ ত্যাগ করলেন কেউ তা বুঝতে পারেনি। বুঝতে পেরেছিলাম আমি। মন্ত্রতন্ত্রের জাদুকর তিনি। তার তৈরি ক্ষেত্রবন্ধন যে এমন নিষ্ঠুরভাবে ব্যর্থ হয়ে যাবে তা স্বামী স্ত্রী কেউই কল্পনাও করেননি। সেই লজ্জায় রাতারাতি দেশত্যাগ।